ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবারও কয়েকটি ভৌতিক গল্প নিয়ে। রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি। ভয়ের জগতে হারিয়ে যেতে শুনুন আমাদের স্টোরিগুলো, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনতে থাকুন আজকের গল্পগুলো। ভয়কে এনজয় করতে সাথেই থাকুন আমাদের। আমরা সরাসরি চলে যাব রবিনের পাঠানো একটি গল্পেতে। রবিন পাঠিয়েছে আমাদের একটি স্টোরি, আমরা রবিনের মতন করেই পড়ার চেষ্টা করব। রবিন লিখেছে, আমার নাম রবিন, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি আর আমার বন্ধু দুজনে ঘুরতে যাই আমার বন্ধুর নানা বাড়িতে। নানা বাড়িতে গিয়েই মূলত আমার সাথে ঘটনাটি ঘটে। বন্ধুর সাথে তার নানা বাড়িতে ঘুরতে যাওয়ায় আমার এলাকাটা মোটেও পরিচিত ছিল না। বেশ কয়েকদিন ধরেই ঘোরার জন্য থাকার ইচ্ছা ছিল। বন্ধুর সাথে রওনা দিয়ে নানা বাড়ি পৌঁছানোর পর দুজনে খুব মজা করছিলাম। গ্রামের পরিবেশ, নদী নালা, বড় মাঠ এবং পশু পাখি দিয়ে অনেক মজাই লাগছিল আমার। অনেকদিন শহরের আবহাওয়া থেকে দূরে এসে এই গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর ছিল। কয়েকদিন কেটে যাওয়ার পর আমি সন্ধ্যার পর বন্ধুর নানা বাড়ির উঠানে এসে দাঁড়াই। হঠাৎ খেয়াল করি নানা বাড়ির যে ঘর ছিল ওই ঘরের পিছনে একটি ছেলে দাঁড়িয়ে কাঁদছে। তো আমি একা থাকায় আমি তার কান্না দেখেই তার কাছে এগোতে থাকি যে ছেলেটি কেন কাঁদছে। আমি রীতিমতো তার কাছে যেয়ে দাঁড়াই এবং আমি ছেলেটিকে জিজ্ঞেস করি, তুমি কে? এখানে কেন এত রাত্রে, আর কাঁদছো কেন? ছেলেটি আমার দিক তাকিয়ে বলে, আমি আমার বাসায় যেতে পারছি না, অনেক অন্ধকার তাই। তো নানা বাড়ির আশপাশ দিয়ে গ্রাম অঞ্চল, জঙ্গল ছিল। ঘন জঙ্গল না হলেও বেশ ভালো জঙ্গলে ছিল, যেখানে রীতিমতো দিনের বেলায় আলো ঢুকলে রাতের বেলা এখান থেকে কেউ যা আসা করে না। তো আমি জিজ্ঞেস করলাম, তোমার বাসা কোথায়? সে রাস্তা দেখালো যে এই জঙ্গলের ওই পাশে আমার বাসা। তা আমি বললাম যে তোমার সাথে কেউ আসে নাই? সে বলল না, বললো যে আমি খেলা করতে এসেছিলাম, এখন আর যেতে পারছি না। তা ভাবলাম যে অল্প একটু পথ, বাচ্চাটা কাঁদছে, আমি এগিয়ে দিয়ে আসি। তো বন্ধুকে ডাকবো, ভাবলাম যে ওর এগিয়ে দিয়ে দুজনে আবার একসাথে চলে আসবো। বন্ধুকে ডাকতে যাব, এই সময় বাচ্চাটা বলে উঠলো, একটু তাড়াতাড়ি আসেন না, আপনি ওইখানে গিয়ে দাঁড়ালে আমি চলে যাব। তার ওর কথাটা শোনার বন্ধুকে ডাক দিলাম না, ফোনের টর্চটা জ্বালিয়ে হাঁটছি। ও আমার বেশ খানিকটা আগে, একটু জোরে জোরে হাঁটছিল ও, তার আমি ওর পিছন পিছন যাচ্ছিলাম, যেহেতু আমি এখানে রাস্তাটা চিনি না, জঙ্গলের ভিতরে। তো বেশ খানিক চলে আসি। আসার পর ওই বাচ্চাটা হাঁটতেই থাকে। আমি বলি যে অনেক দূরে তো চলে আসলাম, তো কই তোমার বাসা কোথায়? কোনো দিক তো আলোও নেই। বাচ্চাটা বলছে তো সামনে। এই বলতে বলতে বেশ কিছুটা পথ চলে আসি। তা আমি এমন ভরেছিলাম বা এমন ঘুরেছিলাম যে কতটা দূর চলে আসছি এটা আমার মাথায় ঢুকছিল না। তো হঠাৎ পিছন থেকে বড় টর্চ লাইটের আলো আমার দিকে মারলো কেউ। আমি পিছন দিকে তাকালাম। পিছন দিকে তাকালে আমাকে দেখি দূর থেকে আমার নাম ধরে ডাকছে আমার বন্ধু রবিন, রবিন বলে। তো আমি ডাকের উত্তর নিই। তারপর আমার বন্ধু ছুটে আসে, বলে যে কিরে তুই এত রাত্রে এখানে কি করিস? আর তোর সেই সময় ধরে ডাকছি, তুই এখনো ডাকি শুনিস না? তাই আমি বললাম যে ছোট বাচ্চাটা কান্না করছিল, এই পাশে বাসা,
তো আসতে পারছিল না, এই জন্য আমি ওকে একটু আগেতে আসলাম। বন্ধু আমাকে বললো, কই, এখানে তো কেউ নাই। আমি পাশে তাকাতেই আমি চমকে উঠলাম, দেখলাম আমার পাশে আর সত্যিই কেউ নাই। তো আমি ভাবলাম কি যে কেউ হয়তো বা চলে গেছে। তারপরে আশেপাশে তাকালাম, একটু লাইট টাইট দিয়ে খুঁজলাম, আমি আর বন্ধু কাউকে পালাম না। এরপরে বাসায় চলে আসলাম। বন্ধু বলল যে তুই এভাবে ওইখানে যাওয়া তো ঠিক হয় নাই। আমি বললাম যে আমার সাথে কেউ ছিল, হয়তো বা ও আগেই বাড়িতে চলে গেছে। সে সময় বন্ধু বলল কি যে ওই পাশে কোনো বাড়ি নেই, জঙ্গলের ওই পাশে কোনো বাড়ি নেই, তোমাকে কোনো আত্মার ডাক দিয়েছে, এরকম একটা বলল। আর বললো যে জঙ্গলের ওই পাশে বেশ কিছুটা দূরে একটা শ্মশান আছে, ওইদিকে রাত্রে কেউ যায় না। আর তুমি তো আমাকে ডাক দিতে পারতা, আমরা দুইজনে দরকার একসাথে যেতাম। যাই হোক, যে কয়দিন আছো আর ওই জঙ্গলের দিক যেও না। তো এই কথা শোনার পর অনেক ভয় লাগছিল। এরপরে রাত্রে বেরোলেই ভয় লাগতো। কয়েকদিন থেকে সেখান থেকে চলে আসি, তারপর আর কোনো সমস্যা হয়নি। এরপরে তো ধন্যবাদ রবিন ভাই আপনাকে আমাদের একটি গল্প পাঠানোর জন্য। এরপরে চলে যাব আমরা আরেকটি গল্পে। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। আমাদের আরও একটি গল্প পাঠিয়েছেন, নাম হেমায়েত। তিনি লিখেছেন বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি আমার দাদির কাছ থেকে শুনেছি গল্পটি। তো আমি তখন হইনি, আমার ছোট চাচা মারা যায়। আমার ছোট চাচা মারা যাওয়ার পর তাকে আমাদের পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয়। আমার দাদি অনেক ভালোবাসতো ছোট ছেলেকে, এটা স্বাভাবিক, ছেলের প্রতি মায়া থাকা। তো আমার দাদি প্রতিদিন বিকালে কবরের কাছে যেয়ে দোয়া পড়তো এবং কান্নাকাটিও করতো। তো তখন আমার দাদির নাকে অনেক সুগন্ধ আসতো, আতর বা ভালো কোনো ফুলের সুগন্ধ, যেটা আমার শুধু দাদিই পেত, অন্য কেউ সেখানে গেলে আর পেত না। আমার দাদি সেখানে এরকমের সেন্ট পায়, বাড়িতে এসে বলে। তো প্রথমত সবাই নিষেধ করেছিল যে এই ঘটনাগুলো কারোর সাথে না শেয়ার করতে, হয়তো উনি কবরে ভালো আছেন আর এর জন্যই আপনি এভাবে সুগন্ধ পাচ্ছেন। তো আমার দাদি এটা তেমন একটা খেয়াল করে না, যেহেতু আগের মানুষ। এই ঘটনা ওনার সাথে বারবার ঘটতে থাকে আর উনি সবাইকে এই কথাগুলো বলে বেড়াতে থাকে। তো কয়েকদিন পর দেখা যায় উনি আর ওইখানে গন্ধ পায় না, গন্ধ অর্থাৎ সেন্ট পায় না। এই সেন্ট না পাওয়ার কারণে আবার বাড়ি এসে সবাইকে জানায়। তো দেখা যায় কি এক পর্যায়ে যে উনি ওইখানে সেন্ট না, উনি কোনো কিছুরই সেন্ট পায় না, যে গন্ধ বা সেন্ট ওনার নাকের সেই সেন্সটা উনি হারিয়ে ফেলে সেই সময়। তো সবাই ধারণা করে যে এই ঘটনাগুলো শেয়ার করার জন্যই হয়তো ওনার নাকের এই যে গন্ধ শোকার যে একটা পাওয়ার, এটা উনি হারিয়ে ফেলে। আরও একজন আমাদের গল্প পাঠিয়েছেন, তার নাম জয়। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। জয় লিখেছেন গল্পটি কয়েক বছর আগের। আমরা দুজনে, আমি আর আমার বন্ধু দুজনে আমরা কক্সবাজার ঘুরতে যাই। কক্সবাজার ঘুরতে গেলে সেখানে আমরা বাস থেকে নেমে একটি হোটেলের উদ্দেশ্যে যাই। তারপরে একটা হোটেল ভাড়া নিই, ভাড়া নিয়ে রাত্রে থাকি। সকালে ভোরে উঠে আমরা সমুদ্র দেখার জন্য বেরিয়ে যাই। তো হোটেলের রীতিমতো সব ব্যাগগুলো রেখেই আমরা হোটেলে ছেড়ে চলে যাই সমুদ্র দেখতে। তো সমুদ্র দেখতে দেখতে সারাদিন সমুদ্র সৈকতেই থাকি, খাওয়া দাওয়া বাইরেই করা হয়। আর সেখান থেকেই চেঞ্জ করে গোসল করে আমরা বাইরেই থাকি, বেশ খানিকটা দূরে। আর সমুদ্র সৈকতের পাশে কোনো হোটেলও পেয়েছিলাম না। চেষ্টা করি আমরা সারাদিন সমুদ্র সৈকতে ঘোরার পর
দেখি বেশ সন্ধ্যা হয়ে গেছে। তখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা একটি সিএনজি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তা আমরা হোটেলের সামনে নামি। নামার পর আমরা হোটেলে এন্ট্রি করি। তো অনেক টায়ার্ড থাকার কারণে আমরা সরাসরি চলে যাই রুমে। তা রুমে যাওয়ার পর আমরা চেঞ্জ করে আমরা ফ্রেশ হয়ে শুয়ে থাকি। তো তখন বেশ রাত হয়ে গেছে। তো আমরা হঠাৎ আমি আর আমার বন্ধু শুনতে পাই বাইরে নুপুরের আওয়াজ। তো আমরা ভালো করে খেয়াল করি কোথায় এই আওয়াজটি। তো আমরা খেয়াল করতে পারি যে হয়তো ছাদে হচ্ছে আওয়াজটি। নুপুরের আওয়াজটি শুনে আমরা মনে করি যে এখানে হয়তো অন্য কোনো পর্যটক এসেছে, হয়তো নাচ করছে, এরকম কিছু একটা হবে। তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নুপুরের আওয়াজ আর থামে না। এর জন্য আমরা ভাবি কি চল দেখে আসি কোথায় আওয়াজটা হচ্ছে। তো আমরা যখন বাইরে যাই তখন আর আওয়াজটা পাই না। তো ভাবলাম তাহলে ছাদে যাই, একটু রাত্রে আড্ডা দেও দুই বন্ধু, আর ছাদে হয়তো কেউ অনুষ্ঠান বা নাচ গান করছে। তো আমরা সরাসরি উঠে যাই ছাদে। তো ছাদে উঠলে সেখান থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে না, বেশ দূরে হবে সমুদ্র থেকে, এজন্য। আর আমরা ছাদে উঠে আশপাশ দিয়ে তাকালাম, দেখলাম যে কোনো লোকজন কেউই এত রাতে ছাদে নেই। তো আমরা বেশ কিছুক্ষণ ছাদে থাকলাম। তো হঠাৎ করে আমাদের একজন স্টাফ, হোটেলের একজন লোক এসে আমাদের বলল কি এত রাতে ছাদে থাকেন না, ছাদে থাকলে হয়তো এত রাত্রে কোনো সমস্যা হতে পারে, আপনারা দয়া করে রুমে যান। তো হঠাৎ এই ধরনের কথা বলে আমরা একটু খারাপই লাগছিল যে আমরা এখানে আসছি ঘুরতে, আবার হোটেলও ভাড়া নিয়ে ছাদে আসলে কি সমস্যা। তো প্রথমত একটু রিয়াক্ট করে তারপরে স্বাভাবিকভাবেই আমরা রুমে যাই। রুমে যেয়ে শুয়ে পড়ি। তো সকালে রীতিমতো একইভাবে একটু টায়ার্ড থাকার কারণে দেরি করে ঘুম থেকে উঠি, হোটেল থেকে বেরোয় খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করি, পরের দিন চলে যাবে এই জন্য। সারাদিন ঘোরাঘুরি করে আবার সে বাসায় আসলাম। বাসায় এসে আমরা রাতে শুয়ে পড়ি। সে একইভাবে একটা সাউন্ড, নুপুরের সাউন্ড, মনে হচ্ছে কেউ নাচছে। তো কৌতূহলবশত আমি আর আমার ফ্রেন্ড আবার ছাদে যাই। ছাদে যেয়ে দেখি কি সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে। লোক বলতে কি একটা মহিলা দাঁড়িয়ে আছে। সেখান থেকেই হয়তো নুপুরের সাউন্ডগুলো পাচ্ছিলাম। হঠাৎ করে আমরা এভাবে যাই, নাচ থামিয়ে দাঁড়িয়ে আছে। তা আমরা প্রথমত মনে করলাম যে হয়তো হোটেলেরই কোনো লোক হবে, এই জন্য আর কিছু বলি নাই যে আবার কি বলবে। এই জন্য আমরা দাঁড়িয়ে থেকে দেখতেছি যে কি করে। তো অনেকক্ষণ এরকমই দাঁড়িয়ে আছে। তা হঠাৎ করে বললাম যে কে এখানে, এটা বলতেই আমাদের দিক তাকালো, তাকায় একটি হাসি দিল। তো মুখটা এতটা ভয়ঙ্কর ছিল যে আমাদের দিক যে হাসি দেয় তাকায়, আমরা ওই মুখ দেখেই দুজনে চিৎকার করে উঠি। চিৎকার করে দৌড় দিয়ে আমরা রুমে চলে আসি। রুমে আসার পর আমাদের শব্দ শুনে ওখানে হোটেলের আরেকজন লোক চলে আসে, বললো যে কি হয়েছে। আমরা বললাম যে ছাদে যায় এই ঘটনা। তো ওনারা বললো যে আপনাদের তো ছাদে যেতে আগে নিষেধ করেছিলাম। আমরা বললাম কি যে আপনাদের এই ভুতুরে ছাদ কে জানে, এরকম একটু রাগারাগি করলাম। তারপরে সে লাইট টাইট সব ভালো করে জ্বালিয়ে দিয়ে সে বললো যে রুম থেকে বেরোয়েন না, আপনারা রুমেই থাকেন। এখন আমাদের আর কিছু করার নেই, আমাদের দুজনের রুমেই থাকা লাগবে, এত রাত্রে কোথায় যাব। তো আমরা কোনোভাবে সারা রাত জেগেই কাটিয়েছি লাইট জ্বালিয়ে, তারপরে ফোন গান টান চালিয়ে রাতটা কোনো রকমের কাটিয়ে সকাল হওয়ার সাথে সাথে আমরা রুম থেকে বেরিয়ে যাই। আর আমাদের আসার কথা ছিল তারপরের দিন বা তার সেদিন রাত নাইটে চলে আসবো। তা আমরা এতটা ভয় পেয়ে যাই যে আমরা চাচ্ছিলাম না যে এখানে আবার রাত হোক। আমরা তখনই আবার বাসে করে আমরা সেখান থেকে ত্যাগ করে চলে আসি। আসার পর ভয় এখনো কাজ করে, কিন্তু তখন যে ভয়টা পেয়েছিলাম সেটা ছিল মারাত্মক একটি ভয়।
তো ধন্যবাদ আজ রবিন ভাই, হেমায়েত ভাই এবং জয় ভাই, আপনাদের তিনজনকে আমাদের গল্প পাঠানোর জন্য। তো জানি না আপনারা যারা শুনছেন তাদের কাছে কেমন লাগলো আজকের গল্পগুলো। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকুন আমাদের। আবারও হাজির হচ্ছি নতুন কোনো ভয়ঙ্কর কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।